তো বন্ধুরা, একবার ভাবো, সাধারণ মানুষের থেকে অনেক দূরে একটা গোপন জায়গায় কয়েকজনকে ছোটবেলা থেকেই মারাত্মক যোদ্ধা হওয়ার ট্রেনিং দেওয়া হয়। এমন একজন যোদ্ধা যে একাই 100 জনের সমান হবে। আজকের এই ভিডিওতে আমরা এমনই একটা কাহিনী জানবো। কাহিনীর শুরু হয় একটা ট্যাটু শপ থেকে, যেখানে একজন বুড়ো লোক একজন গ্যাংস্টারের পিঠে একটা ট্যাটু বানিয়ে দিচ্ছিল। তখনই ওই গ্যাংস্টারের একজন চেলা তার কাছে একটা চিঠি নিয়ে আসে। সে ওই চিঠিটা খুললে দেখতে পায় সেখানে কোনো কাগজ ছিল না, বরং কালো রঙের বালু বেরোচ্ছিল। এর মানে কি? ওই গুন্ডাদের এটা জানা ছিল না, কিন্তু এটা দেখার সাথে সাথেই ওই বুড়ো লোকটার হাড় জমে যায়। সে তাদের বলে, কালো বালু মানে দুনিয়ার সবার চেয়ে মারাত্মক নিনজা আসতে চলেছে। অনেক বছর আগে তার সাথে ওই যোদ্ধার মুখোমুখি হয়েছিল, আর সে খুব ভালো করেই জানে যে এই যোদ্ধা কতটা ভয়ঙ্কর। তারপর সে তাদেরকে তার বুকের মধ্যে থাকা অনেক বছরের পুরনো একটা আঘাতের চিহ্ন দেখায়। আসলে এই বুড়ো লোকটার হৃৎপিণ্ড ডান দিকে ছিল, আর এই কারণেই সে ওই নিনজার আক্রমণের থেকে বেঁচে গেছিল। এসব শুনে ওই গুন্ডার দল তার উপরে হাসতে শুরু করে, কিন্তু তখনই একজন গুন্ডার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। এটা দেখে ওখানকার সবাই ভয় পেয়ে যায়। তখনই উপর থেকে একটা তার নিচে আসে আর একজন গুন্ডাকে ওপরে টেনে নেয়, কিন্তু সে যখন নিচে ফিরে আসে তখন তার শরীর একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। এই নিনজা সবসময় অন্ধকারে থেকে আক্রমণ করত, আর মুহূর্তের মধ্যেই সে ওখানে রক্তের নদী বইয়ে দেয়। এসব দেখে ওই গ্যাংস্টার খুবই ঘাবড়ে গেছিল। সে চিৎকার করে তাকে বলে, আমাকে মেরো না, তারা তোমাকে যা দিয়েছে আমি তোমাকে তার ডবল ও ট্রিপলও দিতে রাজি আছি। চাইলে তুমি আমার সব কিছু নিয়ে নাও, কিন্তু আমাকে প্লিজ ছেড়ে দাও। কিন্তু তখনই তার মুখ সারা জীবনের মতো বন্ধ হয়ে যায়। তারপর সবাই মারা যাওয়ার পর ওই নিনজা অন্ধকার থেকে বাইরে বের হয়। এরপর আমরা জাপানের ওজুনু গোষ্ঠীর কাহিনী জানতে পারি। এটাই ছিল ওই মারাত্মক নিনজার গোষ্ঠী, যাদের সর্দারের নাম ছিল লর্ড ওজুনু। এরা সম্পূর্ণ দুনিয়া থেকে ছোট ছোট বাচ্চা একত্রিত করে আর কড়া ট্রেনিং দিয়ে তাদেরকে নিনজা বানায়। এই নিনজাদের ব্যাপারে দুনিয়ার সব বড় বড় লোকেরা জানতো, কিন্তু সাধারণ লোকেদের এর ব্যাপারে কোনো ধারণাই ছিল না। কেউ চাইলে এদেরকে 100 কেজি সোনা দিয়ে যাকে তাকে খুন করাতে পারে। ওজুনু গোষ্ঠী কয়েক শতাব্দী থেকে অন্ধকারেই কাজ করে আসছে। এমনটা বলা হয় যে রাশিয়ার প্রেসিডেন্ট এবং জাপানের প্রধানমন্ত্রীর মৃত্যুর পেছনেও এদেরই হাত ছিল। একদিন লর্ড ওজুনু রাইজো নামের একটি বাচ্চা ছেলেকে এখানে নিয়ে আসে। তার মা বাবা তাকে অনাথ ছেড়ে দিয়েছিল, তাই লর্ড ওজুনু তাকে এখানে নিয়ে আসে। ওজুনুর এমনটা মনে হচ্ছিল যে ভবিষ্যতে এই ছেলেটাই এই গোষ্ঠীর সর্দার হবে, আর এই কারণেই তার কঠোর ট্রেনিং শুরু হয়। তার 10 বছর বয়স হতে হতেই তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন হয়ে গেছিল, যেগুলো সে তার ভুলের শাস্তি হিসাবে পেয়েছিল। তাদের মতে একজন নিনজার সব সময় লুকিয়ে থাকা উচিত। এই জন্য রাইজোকে কাঠের তৈরি মেঝের ওপরে হাঁটতে দেওয়া হতো, আর ওখানে হাঁটার সময় যদি ভুল করেও একটুও আওয়াজ হয় তাহলে ওজুনু লাঠি দিয়ে তার পায়ের মধ্যে খুব জোরে আঘাত করত। এই আঘাতের কারণে সে রাতে ভালোভাবে একটু ঘুমোতেও পারত না। কিন্তু তখন কিরিকো নামের একটি মেয়ে এসে তার পায়ের আঘাত লাগা জায়গায় মলম লাগিয়ে দেয়। সেও তার মতোই নিনজা ট্রেনিং নিচ্ছিল। ওখানে তাদেরকে শেখানো হতো যে কোনো রকমের অনুভূতি নিজের ভিতর থেকে বাইরে বের করে ফেলে দাও। কিন্তু কিরিকো সবার থেকে আলাদা ছিল। তার কাছে মানুষকে মারা একদম ভুল কাজ মনে হতো। এভাবেই ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল, আর এর সাথে রাইজো এবং কিরিকো এখন বড় হয়ে গেছিল। কিন্তু তাদের দুজনের মধ্যে তেমন কোনো কথাবার্তা হয় না। তারা দুজন শুধু দূর থেকেই একে অপরকে দেখত। রাইজো এখন ওজুনু গোষ্ঠীর সবার থেকে মারাত্মক ও যোগ্য নিনজা হয়ে গেছিল, কিন্তু একদিন সে তার সিনিয়র টাকেসির সাথে মোকাবিলা করার সময় হেরে যায়, কেননা টাকেসি তার উপরে প্রতারণা করে আক্রমণ করেছিল। কিন্তু ওজুনু তাকে বাঁচানোর বদলে উল্টো আরো তাকেই কমজোর বলে অপমান করে। এর সাথে সে তার আঙুল দিয়ে রাইজোর পেটে একটা মারাত্মক প্রহার করে, আর বেচারা রাইজো তার ব্যথায় গোঙাতে থাকে। পরের দিন সকালে ওজুনু দেখে রাইজো এরপরেও তার ট্রেনিং এর জন্য প্রস্তুত ছিল। তার এমন মনোযোগ দেখে ওজুনু খুব খুশি হয়, আর খুব তাড়াতাড়ি রাইজো তার সব বিরোধীদের চোখ বন্ধ করেই হারিয়ে দেয়। কিন্তু কিরিকোর এখনো ওখানকার মারামারি একদমই পছন্দ না। রাইজো তাকে সব সময় এটা বোঝাতো যে যদি এই ব্যাপারটা ওজুনু জানতে পারে তাহলে সে কিরিকোর হৃদয় বাইরে বের করে ফেলবে। কিন্তু কিরিকো তাকে বলে, কিন্তু আমার হৃদয় তো তোমার কাছে আছে, তো কিভাবে এটা কেউ বের করবে? একদিন কিরিকোকে একটা চাকু দিয়ে কাউকে মারতে বলা হয়, কিন্তু কিরিকো যখন এমনটা করতে পারে না তখন ওজুনু তার মুখের মধ্যে চাকু মেরে দেয় আর তাকে একটা খাঁচার মধ্যে আটকে রাখে। রাতে রাইজো লুকিয়ে লুকিয়ে তার সাথে দেখা করে আর তাকে জল খাওয়ায়। কিছুদিন
পর কিরিকো এক রাতে এখান থেকে দেওয়াল টপকে পালানোর চেষ্টা করে। সে রাইজোকেও তার সাথে ডাকে, কিন্তু রাইজো ওজুনুর জন্য বিশ্বস্ত ছিল। শেষমেশ কিরিকো ধরা পড়ে, আর তার এই ভুলের কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। টাকেসি সবার সামনেই তার হৃদয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। ওই দিন রাইজোর ভিতর থেকেও কিছু একটা মারা গেছিল, কিন্তু তারপরেও সে ওজুনুর সাথে যুক্ত থাকে। এর কয়েক বছর পরে বার্লিনে মিকা নামের একটি মেয়ে নিনজাদের থাকার প্রমাণ পায়, আর সে ওই প্রমাণগুলো নিয়ে তার বস ম্যাজলোর কাছে যায়। কিন্তু ম্যাজলো এটা মানতে রাজি ছিল না যে এমনও কোনো নিনজা আছে যাদের ব্যাপারে শুধু বড় লোকেরাই জানে। সে বলে যে হ্যাঁ, এমন কিছুই হয় না। তাই মিকা তাদেরকে প্রমাণ দেখায় যে বড় লোকেদের টাকা এদিক ওদিক হওয়াতে আর অনেক নেতাদের মৃত্যুর পিছনে এই নিনজাদেরই হাত আছে। এরপর ম্যাজলো এই ব্যাপারে আরো খোঁজ নেবে বলে ঠিক করে। তারা জানতে পারে যে সেবেস্টিয়ান নামের একজন গুপ্তচরও এই ব্যাপারে অনেক কিছু প্রমাণ একত্রিত করেছিল, কিন্তু খুব তাড়াতাড়ি তাকে কাজ থেকে বের করে দেওয়া হয় আর কেউ তার খুন করে ফেলে। অন্যদিকে রাইজো তার কোনো একটা বিশেষ কাজে বার্লিনেই এসেছিল। সে ফাঁকা একটা বাড়িতে একাই থাকতো আর প্রতিদিন সকালে সে কড়া ট্রেনিংও করত। একদিন সে তার জামা কাপড় ধোয়ার জন্য একটা ওয়াশিং সেন্টারে যায়, যেখানে তার সাথে একজন মহিলার দেখা হয়। তাকে দেখেই রাইজো বুঝে যায় যে সেও একজন নিনজা, আর তখনই দুজনেই একে অপরের ওপরে আক্রমণ করে দেয় আর তাদের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে রাইজো ওই মহিলাটিকে একটা ওয়াশিং মেশিনে ভরে রেখে চলে গেছিল। অন্যদিকে মিকা ওই গুপ্তচরের স্ত্রীর সাথে দেখা করতে যায়, যাকে নিনজার ওই প্রমাণগুলো খুঁজে পাওয়ার জন্য মেরে ফেলা হয়েছিল। ওই মহিলা তাকে বলে যে এমনিতে তো তার স্বামী অনেক সাহসী ছিল, কিন্তু ওই ঘটনার পর সে এতটা ভয় পেয়ে গেছিল যে বাড়ির সবগুলো দরজা জানালায় কমসে কম 2-3টে করে তালা লাগিয়ে রাখতো। আর এর সাথে সে বাড়ির প্রত্যেকটা কোনায় আলোর ব্যবস্থা করে রেখেছিল। সে কোথাও কোনো ছায়া বা অন্ধকারের জায়গায় রাখেনি, যাতে কোনো দিক থেকে কোনো নিনজা না চলে আসে। পরের দিন মিকার অফিসে একজন অফিসার আসে, কেননা সে এমন একটা কাজে তার মাথা খাটাচ্ছিল যেটা তাদের জন্য তেমন কোনো কাজেরই ছিল না। ওই রাতে মিকা খুবই সাবধানে তার বাড়িতে ফেরে, কিন্তু সে দেখে যে তার বাড়ির সম্পূর্ণ এলাকাতেই কারেন্ট নেই। সে অন্ধকারের মধ্যেই তার ঘরে ঢোকে, আর ঠিক ওই সময়ই তার উপরে একজন নিনজা হামলা করে দেয়। কিন্তু চিন্তার বিষয় এই যে অন্য আরেকজন নিনজা এসে তার প্রাণ বাঁচায়, আর এর সাথে সে ওখানকার অন্য সব নিনজাদের মেরে ফেলে আর সব খুনিদের শেষ করে ফেলে। এই নিনজা আর অন্য কেউ না, রাইজোই ছিল। আমরা দেখতে পাই যে এর আগের একটা মিশনে রাইজো তার সব রাগ ঝেড়ে ফেলে আর খুবই নির্মমভাবে ওই লোকটার প্রাণ নিয়ে নেয়। এই মিশনের পরে সে অন্যান্য নিনজাদের সাথে দেখা করার জন্য ছাদে যায়। ওখানে লর্ড ওজুনু বলে তার রাইজোর কথা ভেবে নিজের প্রতি গর্ব হয়, কিন্তু অচানক রাইজো লর্ড ওজুনুর উপরে হামলা করে দেয় আর ওজুনুর চোখের সাথে সাথে তার মুখ চিরে ফেলে। ওখানে থাকা অন্যান্য সব নিনজারা তাদের লিডারের ওপরে আক্রমণ করতে দেখে তারাও রাইজোর ওপরে আক্রমণ করে দেয়, আর এতজন নিনজা মিলে একসাথে আক্রমণ করে রাইজোকে খুবই ঘায়েল করে ফেলে আর তাকে ওই বিল্ডিং এর ছাদ থেকে নিচে ফেলে দেয়। কিন্তু তার সৌভাগ্যক্রমে সে জলের মধ্যে পড়ে বেঁচে যায়। আর ওই দিনের পর থেকে রাইজো নিনজাদের বিরুদ্ধে কাজ করা শুরু করে দেয় আর তাদের প্রত্যেকটা মিশন ভুন্ডুল করে দিতে থাকে। সে মিকার প্রাণও এই জন্যই বাঁচিয়েছিল। এরপর তারা দুজন একটা হোটেলে পৌঁছায় আর নিজেদের জামা কাপড় বদলে নেয়, কেননা নিনজারা তাদের এক ধরনের বিশেষ ঘ্রাণ শক্তির দ্বারা মানুষকে খুঁজে বের করে। তারপর মিকা ম্যাজলোকে জানায় যে সে তো রাইজোর সাথে আছে, কিন্তু ম্যাজলোকে তো রাইজোকে ধরার অর্ডার দেওয়া ছিল। ম্যাজলো জানতো যে রাইজো তাদের শত্রু না, কিন্তু তাকে তো অর্ডার মানতেই হবে। এই জন্যই ম্যাজলো যখন মিকা ও রাইজোর সাথে দেখা করতে যায় তখন পুলিশরা তাকে বন্দি বানিয়ে নেয় আর এরপর তাকে একটা নির্জন জেলে অনেকগুলো মোটা বেল্ট দিয়ে বেঁধে রাখা হয়। মিকা যখন জানতে পারে যে এসবের পিছনে ম্যাজলোরও হাত আছে তখন সে তার সাথে কথা বলতে চায়, কিন্তু ম্যাজলো তাকে ছেড়ে দেওয়ার জন্য কোনোভাবেই রাজি হয় না, কেননা তার হিসাবে রাইজো জেলের ভিতরেই নিনজাদের থেকে সুরক্ষিত থাকবে। রাতে মিকা রাইজোকে জল খাওয়াতে যায়, তখন রাইজো মিকাকে বলে যে নিনজারা যে কোনো সময় এখানে চলে আসতে পারে। মিকা ম্যাজলোকেও এই ব্যাপারে সাবধান করতে চায়, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। তখনই অচানক সব আলো নিভে যায় আর নিনজার দল অন্ধকার থেকে বাইরে বেরিয়ে আসে। ওই মারাত্মক যোদ্ধাদের সামনে এই সাহসী সেনাবাহিনী ও তাদের অস্ত্রশস্ত্র কোনো কাজে আসে না। তখন মিকা রাইজোর শরীর থেকে ওই বেল্ট খুলে দিয়ে তাকে মুক্ত করে দেয়। তারপর সে ওই নিনজাদের সাথে মোকাবিলা করতে করতে মিকাকে এখান থেকে পালিয়ে যেতে বলে। যদিও রাইজো ওজুনু গোষ্ঠীর সবার থেকে ভালো নিনজা ছিল, কিন্তু এতজন নিনজাকে একসাথে সামলাতে তারও সমস্যা হচ্ছিল। শেষমেশ রাইজো ও
টাকেসি লড়তে লড়তে রাস্তায় চলে আসে। টাকেসি তার তলোয়ার দিয়ে রাইজোকে মেরে ফেলতেই যাচ্ছিল কি তখনই মিকা পিছন থেকে তার গাড়ি নিয়ে এসে তাকে উড়িয়ে দেয়। আর তারপর সে রাইজোকে একটা হোটেলে নিয়ে আসে। যদিও রাইজো ভীষণ আহত হয়ে গেছিল, কিন্তু তারপরেও সে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রাজি হয় না। মিকা ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকা রাইজোর কাছে গিয়ে বসে। মিকা রাইজোকে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। আর তারপর সে একটা ট্র্যাকিং ডিভাইস বাইরে বের করে, যার মাধ্যমে ম্যাজলো তার লোকেশন জানতে পারবে। কিন্তু পুলিশের আসার আগে নিনজার দল এখানে চলে আসে আর রাইজোকে এখান থেকে তুলে নিয়ে যায়। পুলিশ যখন এখানে আসে তখন এখানে শুধু মিকা একাই বসেছিল। সে তাদেরকে জানায় যে 10 মিনিট আগেই তারা রাইজোকে এখান থেকে তুলে নিয়ে গেছে। ওদিকে রাইজোকে লর্ড ওজুনুর সামনে হাজির করা হয়। সে রাইজোকে ক্ষমা চাওয়ার জন্য শেষ একটা সুযোগ দেয়, কিন্তু রাইজো তাকে বলে ম্যা ঝুঁকে গানে সালা। এটা শুনে ওজুনুর মাথা চটকে যায়, কেননা কিছুদিন আগে অবধিও সে এটা মনে করত যে আসন্ন সময়ে এই ছেলেটাই সম্পূর্ণ গোষ্ঠীর সর্দার হবে। সে রাইজোকে ঠিক ওই জায়গাটাতেই দাঁড় করায় যেখানে কিরিকোকে বেঁধে রেখে মেরে ফেলা হয়েছিল, আর তার আঙুল দিয়ে তার ওপরে 3-4 বার ওই মারাত্মক প্রহার করে। সাধারণত ওজুনুর এমন এক প্রহারেই মানুষের প্রাণ হারিয়ে ফেলে, কিন্তু রাইজো তো শুধু রক্তের বমি করে। আর তার সাথে সাথে ওই ট্র্যাকিং ডিভাইসও বাইরে চলে আসে। তখনই মিকা এখানে অনেক সেনাবাহিনীর সাথে চলে আসে, আর এখানে এসেই তারা অন্ধের মতো গুলির বর্ষা শুরু করে দেয়। কিছু নিনজা তো বোম ধামাকাতেই মরে যায়। এই মৃত্যুর যুদ্ধে দুপাশেরই অনেকজন যোদ্ধা শহীদ হয়। ওখানেই রাইজোকে টাকেসি ও তার লোকেরা ঘিরে ফেলে। রাইজো আর ডানে বায়ে না দেখেই এক এক করে সবাইকে বিছিয়ে ফেলে। এরপর রাইজো ও টাকেসি একে অপরের সম্মুখীন হয়। তারা দুজনেই নিজেদের সম্পূর্ণ জোর লাগিয়ে দেয়, আর মারাত্মক এক ভয়ানক লড়াইয়ের পর শেষমেশ রাইজোর জয় হয়, আর সে টাকেসির শরীরের একটা অংশ কেটে ফেলে। এবার ছিল ওজুনুর পালা। সে দেখে যে ওজুনু একটা ঘরের ভিতরে চুপচাপ শান্তিতে বসে আছে। ওই সময়ই বাইরে ভয়ানক বোম ধামাকা হচ্ছিল। তখনই ওজুনু চোখের সামনে হাওয়াতেই অদৃশ্য হয়ে যায়, আর রাইজোর পিছনে অন্ধকার থেকে বেরিয়ে আসে, আর সে এক ধাক্কাতেই রাইজোকে হাওয়ায় উড়িয়ে দেয়। তারপর তারা নিজেদের তলোয়ার বাইরে বের করে আর একে অপরের জীবন নেওয়ার জন্য পাগলের মতো করতে শুরু করে। ওজুনু একবার আবার রাইজোকে ক্ষমা চাওয়ার সুযোগ দেয়, আর সে রাইজোকে বলে যে সে তার বাবা, সেই তাকে এখানে নিয়ে এসেছিল আর ছোটবেলা থেকে এই অবধি তার লালন পালন করেছে। কিন্তু রাইজো তাকে জবাব দেয় যে সে কারোর ছেলে না, আর ওজুনুকে শেষ করেই সে তার জীবনের স্বাধীনতার প্রথম নিঃশ্বাস নেবে। তারপর সে ওজুনুর ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ওজুনু একবার আবার অদৃশ্য হয়ে যায়। তখনই মিকা রাইজোর সাহায্য করতে চলে আসে। সুযোগ দেখে ওজুনু মিকার বুকে তলোয়ার আরপার করে দেয়। এটা দেখে রাইজোর ওই ঘটনা মনে পড়ে যায় যে কিভাবে এই জানোয়ারেরা তার ছোটবেলার ভালোবাসা কিরিকোকে মেরে ফেলেছিল। রাগে ভরে গিয়ে নিমেষের মধ্যেই রাইজো তার তলোয়ার দিয়ে এক চোটে ওজুনুর শরীর 3 টুকরো করে ফেলে। এরপর রাইজো মিকাকে বাইরে বের করে নিয়ে আসে। ডাক্তার এসে তাকে দেখার পর জানা যায় যে আসলে মিকার হৃদয় ছিল ডান দিকে, তাই তার প্রাণ বেঁচে যাবে। শেষমেশ রাইজো ওই একাডেমির দেওয়াল টপকে বাইরে বের হয়, আর সে ঠিক তেমনটাই করে যেমনটা কিরিকো চেয়েছিল। এভাবেই সে তার ছোটবেলার ভালোবাসা কিরিকোকে তার হৃদয়ে রেখে এখান থেকে চলে যায়। তো বন্ধুরা, তোমরাও কি কখনো কাউকে মন থেকে চেয়েছিলে? আর যদি চেয়ে থাকো তো তোমার ভালোবাসা কি পূর্ণতা পেয়েছিল? কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।